নির্বাচনের ঝড় শুরু হয়ে গেছে সারা দেশ জুড়ে। আর কয়েকদিন বাদেই জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনের প্রচারণা চলছে দেশের সর্বত্র। দেশের নানা জেলায় নানা আসনে আমরা মানুষের কথা শুনেছি, সে আসনের প্রার্থীদের কথা শুনেছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 18 সংসদীয় আসনে। রাজধানী ঢাকার অন্যতম বড় এই সংসদীয় আসনে আমরা কথা বলবো এই আসনের ভোটারদের সাথে, এবং আমাদের সাথে উপস্থিত হয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের যারা প্রার্থী হিসেবে লড়ছেন, জনগণের কাছে যারা ভোট চাইছেন, তারা আমাদের সাথে রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিই, ঠিক বাম পাশে আমার সাথে রয়েছেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, যিনি বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তার পাশে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, কেটলি প্রতীক নিয়ে তিনি ঢাকা 18 আসনে নির্বাচন করছেন। একদম বাম পাশে রয়েছেন আরিফুল ইসলাম আদিব, জাতীয় নাগরিক পার্টির এনসিপির শাপলা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ এই অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাওয়ার আগে যে প্রার্থীরা রয়েছেন তাদের কাছে একটু যেতে চাই, যেহেতু এরই মধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে, আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন। ভোটারদের কাছে আসলে আপনারা কি বলছেন? জনগণ তো গেল 53 বছর প্রার্থীদের কাছ থেকে এমন প্রতিশ্রুতির ফুলঝুরি শুনছেন, তো আপনারা আসলে কি বলছেন? এই আসনে তো আপনারা রাজনীতি করেন বহুদিন ধরে। আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে যদি শুরুতে যাই। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন, আপনি যে কথাটা বললেন, গত 53 বছর মানুষ একই ধারায় রাজনীতি করছে, যার কারণে আপনি গত 53 বছর টেনে এনেছেন। আমি বলতে চাই, গত 53 বছরের রাজনীতি আর এই 2026-এর রাজনীতিরও ভিন্ন হবে। স্বাভাবিক কারণে আমরা প্রার্থী হিসাবে আমরা সেই ভিন্নভাবেই কথা বলছি। আমি আমার কথা বলছি, আমি সেই ভিন্নভাবেই কথা বলছি। আমরা বলতে চাই, এই দীর্ঘ 17 বছর অন্য জায়গাটায় আমরা বিশেষ করে 17 বছর নিয়ে আমরা সারা দেশ জাগ্রত, 17 বছর নিয়ে আমরা আলাপ আলোচনা করি। এখন রাজনীতিতে এমন একটা অবস্থান হয়েছে যে অতীত কী ছিল, বর্তমান কী ছিল সেটা চিন্তা না করে আমরা যা 17 বছরকে টেনে নিয়ে আসতেছি। সেই 17 বছরের ভিতরে আমরা এই দেশবাসী কি পেয়েছি, কি হারিয়েছি, আমাদের সেই জায়গাটা আসতে হবে। আগে দেখেন, এই 17 বছর আমরা একটি ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই 17 বছর সেই 2008-এর নির্বাচনের পর থেকে বিএনপি সহ ক্রিয়াশীল সমস্ত রাজনীতির দলগুলো একটি ফেসিবাদের পতন ঘটানোর জন্য আন্দোলন সংগ্রাম করেছে। ইতিমধ্যে 4টি নির্বাচন হয়েছে। সেই 4টি নির্বাচন এক একটা নির্বাচন এক একভাবে হয়েছে। আমি যদি 8-এর নির্বাচনের কথা বলি, তাই সেটা একরকম হয়েছে। 14 নির্বাচনের পূর্বেই 154টা আসন ফেসিবাদের নিয়েছিল। তারপর 18 নির্বাচন, 30শে ডিসেম্বরের নির্বাচন, 29শে ডিসেম্বর রাতে হয়ে গিয়েছে। 24শে 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই 7ই জানুয়ারির নির্বাচনটা আমি আর ডামি যে নির্বাচন বলে খ্যাত, সেই নির্বাচন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই 4টা নির্বাচন 4 রকমভাবে হয়েছে, এবং সম্পূর্ণ জায়গায় জনগণ উপেক্ষিত হয়েছে, ভোটাররা উপেক্ষিত হয়েছে। তারা কোনোভাবেই চায় না যে জনগণ ভোট কেন্দ্রে যাক বা ভোটাররা ভোট কেন্দ্রে যাক, কারণ তারা জনগণের কল্যাণে কখনো কোনো কাজ করেনি, জনগণের ভোটের আশায় তারা কখনো থাকেনি। যার কারণে তারা জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেই ব্যবস্থা করেছে। তাদের দলের নেতাকর্মীরা জানতো যে এখানে ভোটের প্রয়োজন হবে না, আমাদের নেত্রী অর্থাৎ তাদের নেত্রী যাকে নির্বাচিত বলবেন তিনি নির্বাচিত হবেন। এই যে 17 বছরের এই লাঞ্ছনা, এই বঞ্চনা, এই ত্যাগের, এই সব কিছুর বিনিময়ে এই 17 বছরটাকে আমরা একটু আলাদা করে দেখি। আপনি 17 বছর, সে 2008-এর পর থেকে, বিশেষ করে 2010-এর পর থেকে এই দেশে আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে বিএনপি সহ অন্যান্য ক্রিয়াশীল দলগুলো অনেক জীবন দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, লাখো মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকেই জেল খেটেছে। মান্না ভাই নিজেও কী পরিমাণে নির্যাতন নিপীড়নের শিকার সেটা আজকে জাতি জানে। তো সেই জায়গা থেকে এখানে বিএনপির নেতৃত্বে এবং অন্যান্য ক্রিয়াশীল দলের নেতৃত্বে সারা জাতিকে ঐক্যবদ্ধ করে পরবর্তীতে আমরা একটা আন্দোলনের বিজয়ী হয়েছি। অর্থাৎ এই নির্বাচনটাকে আমরা একটু ভিন্নভাবে দেখছি, দেশের মানুষ ভিন্নভাবে দেখছে। কারণ দেশের মানুষ মনে করে যে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছি। আমরা যদি জুলাই আগস্টের আন্দোলনের কথা বলি, সেখানে প্রতিটি রাজনৈতিক দল ছিল, প্রতিটি রাজনৈতিক সেখানে অংশগ্রহণ ছিল, বিশেষ করে আমাদের ছাত্র জনতারও সেখানে একটা ব্যাপক ভূমিকা ছিল। এই যে এতগুলো হত্যাকাণ্ড, এত কিছু, এবং সাধারণ মানুষও সেখানে মৃত্যুবরণ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সবাই সেখানে মৃত্যুবরণ করেছে। যার ফলশ্রুতিতে আমাদের প্রতিটা মানুষ এই গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা আমরা ফিরে এসেছি, যে ভোটাধিকার আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, সেই আন্দোলনের সাথে জড়িত ছিল। যেখানে আন্দোলনের সাথে জড়িত ছিল, তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে জীবন দিয়েছে, তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে মামলা খেয়েছে, জেল খেটেছে। যার কারণে এই নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ বেশি, এবং মানুষ আশা করে অতীতে যে ফলজুরি ছুটেছে মানুষের প্রার্থীদের পক্ষ থেকে, একটি দলের পক্ষ থেকে, সেইভাবে আর মানুষকে দেখতে চায় না। মানুষ দেখতে চায় গত 5ই আগস্ট আমরা যে নতুন একটি সূর্য উদয় হয়েছে, সেই সূর্যের
আলো বাংলাদেশের প্রতিটি ক্রিয়াশীল মানুষের গায়ে লাগুক, সেই সূর্যের আলোটা বাংলাদেশের প্রতিটি ভালো মানুষের গায়ে লাগুক। যারা অপরাধী তাদের বিচার রাষ্ট্রের আইন অনুযায়ী হবে, এবং যারা ভালো মানুষ তারা সকলে মিলে একসঙ্গে রাজনীতি করবে, একসঙ্গে দলটা গড়বে। কেউ একার পক্ষে, কোনো রাজনীতি দলের পক্ষে এই দেশ গড়া সম্ভব না। যে ছিন্ন বিচ্ছিন্ন সমাজ ব্যবস্থা, সেই ছিন্ন বিচ্ছিন্ন সমাজ ব্যবস্থাকে আগে একত্রিত করতে হবে। তারপরে এই জায়গাটা যদি আমরা এক জায়গায় আসতে পারি, আমরা সমাজের সবগুলো মানুষকে, ভালো মানুষকে যদি একত্রিত করতে পারি, তাহলে আপনি দেখবেন সামাজিক যে বেদিগুলো আছে, সামাজিক যে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো এমনি এমনি শেষ হয়ে যাবে। কাজেই আমরা মনে করি আগামী নির্বাচনটা প্রার্থী অতীতের মতো একটি কথা বললো আর তিনি আপনাকে ভোট দিয়ে দিল, আমাকে ভোট দিয়ে দিল, সেই জায়গায় থাকাটা মনে ঠিক হবে না। মানুষ বাস্তবভিত্তিক রাজনীতি দেখতে চায় এবং বাস্তবতাকে সামনে রেখে আগামী দিনের নির্বাচনে বিজয়ী করতে চায়। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, আপনাকে ধন্যবাদ। প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, দেশের সর্বত্র আপনার বিচরণ রয়েছে। আপনি ঢাকার এই আসনে নির্বাচন করছেন, আমরা জানতাম আপনি বগুড়ার একটি আসনে নির্বাচন করবেন। কোন বাস্তবতায় আপনি ঢাকার এই আসনটি বেছে নিলেন এবং জনগণের কাছে আসলে আপনি কি বলছেন? আপনি জাতীয় নেতা হিসেবে কি আপনি ভোট চাইছেন, না এই অঞ্চলের বাসিন্দা হিসেবে বা ঢাকার বাসিন্দা হিসেবে ভোট চাইছেন? কি বলছেন আসলে আপনি? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে আমি কিন্তু এই এলাকার বাসিন্দা নই। ওকে, আমি এলাকার বাসিন্দা হিসেবে ভোট চাইছি এরকম না। আর তাছাড়া এটা জাতীয় নির্বাচন, তো এরকম করতে হয় না যে কেবলমাত্র এই এলাকার বাসিন্দা হলেই ভোট চাইতে পারবে, অন্যরাও তো ভোট চাইতে পারে, চায়। একসাথে 3টা পর্যন্ত দাঁড়াবার নিয়ম আছে না। আমার পরিস্থিতিটা একটু ভিন্ন। সেটা হচ্ছে সর্ববিবেচনায় আমার প্রথম চয়েস ছিল আমার বাড়ি বগুড়া, যেখান থেকে এর আগে আমি আরও 4বার নির্বাচন করেছি। এইবারও যদিও এখন কোনো জোট নেই, কিন্তু তারপরেও গত 15 বছর ধরেই আমরা যে কটা দল মিলে আন্দোলন করেছিলাম, বিএনপি সহ, তারা মিলে একটা নির্বাচনী সমঝোতা করা হবে। এবং এরকম কথা ছিল যে আমরা যেরকম আন্দোলন একসাথে করেছি সেরকম নির্বাচন একসাথে করব, সরকার একসাথে করব, সংস্কার একসাথে করব, নতুন করে সমাজটাও একসাথে নির্মাণ করব। তো সেই বিবেচনা থেকে, এটা হয়তো আপনারা জানেন, আমাকে ঘোষণাও করা হয়েছিল বগুড়া 2 থেকে। কিছু কিছু ইস্যু তৈরি হয়েছে। আমি তখনও বলেছি, এখনও বলছি, ইস্যুগুলো কোনো ইস্যু ছিল না। আমি কোনো ঋণ খেলাপি ছিলাম না, আমি কোনো ফর্ম ফিল আপে ভুলও করিনি। সেগুলো পরে প্রমাণ হয়েছে। আমার ঋণ খেলাপির সার্টিফিকেট কেউ নিতে পারি নাই, আমাকে কেউ চেষ্টা করেও শেষ পর্যন্ত আমার ফর্ম বাতিল করে দিতে পারেনি। কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। আমি বুঝতে পারছি না যেরকম করে হচ্ছে, মানে একই ফর্ম ফিল আপ করেছি, ওটা ঢাকায় চলে কিন্তু বগুড়া চলে না। এই বিবেচনা থেকে ইন অ্যাডভান্স আমি মনে করেছি যে আমার আরেকটা জায়গাতে দেওয়া উচিত। ঢাকা 18 আমাদের যে জোটের পক্ষ থেকে আসন চাওয়া হয়েছিল, বলা ছিল কতগুলো করে কার কার চয়েস আছে, তার মধ্যে ঢাকা 18 আমাদের দলীয় একটা পছন্দ ছিল। সেই হিসেবে আমি বিকল্প পছন্দ হিসেবে ঢাকা 18তে জমা দিয়েছি। এই হিসেবেই আমি এখানে প্রার্থী। জি মানব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তরুণ রাজনীতিক আরিফুল ইসলাম আদিব, এনসিপির শাপলাকলি প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন। আপনার জ্যেষ্ঠ 2 রাজনীতিকের বক্তব্য আপনি শুনলেন। রাজনীতির মাঠে আপনি কেমন দেখছেন আসলে এই অঞ্চলের রাজনীতির মাঠ? ধন্যবাদ আপনাকে। প্রথমত যে বিষয়টি বলেছেন, আমার সাথে সিনিয়র রাজনীতিবিদরা উপস্থিত আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। মান্নাভাইয়ের সাথে একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করা হয়েছে জাতীয় পর্যায়ে। তিনি আমাদের এক ধরনের গার্ডিয়ান হিসেবে অনেক সময় কাজ করেছেন। বিষয়টি হচ্ছে যে আমরা এখানের যে বাস্তবতাটা দেখেছি, প্রথমত হচ্ছে যে আমাদের এখন বাংলাদেশটা আসলে কোন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। সেই বাস্তবতাটা হচ্ছে বাংলাদেশের মানুষ পরিবর্তন চাচ্ছে এবং বাংলাদেশের এই পরিবর্তনটা অবশ্যম্ভাবে। সেটা আমাদের সেই 71 সালে মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং 24-এ এসে ইনসাফের বাংলাদেশ, 71-এ যে সামাজিক সুবিচারের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। আমরা দেখেছি আমাদের 54 বছরের যে রাষ্ট্রীয় কাঠামো যে মাধ্যমে হচ্ছে আমাদেরকে শাসন করেছে, সেখানে সাংবিধানিকভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার কিন্তু একটা বীজ ছিল। একই সাথে গত 17 বছরের যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, অর্থাৎ এখানে 2টা অংশ, একটা হচ্ছে 54 বছরের রাষ্ট্রীয় কাঠামো আর 17 বছরের ফ্যাসিবাদ। 17 বছরের ফ্যাসিবাদে আমরা দেখেছি যে 3,000-এর অধিক বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন, আপনার সেনা কর্মকর্তাদের হত্যা, 2009 সালে, 13 সালে শাপলায় গণহত্যা এবং
জুলাই আগস্টে সর্বোচ্চ 1400-র অধিক মানুষকে হত্যা করা হয়েছে। ফলে এখন বাংলাদেশের মানুষের সামনে যেটি করতে হবে যে আমাকে আগে এখানে বিচারটা বাস্তবায়ন করতে হবে, কারণ গত 17 বছরে যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে সেই বিচারের জন্য কিন্তু মানুষ চাচ্ছে। আজকে ভোরে আমি ফজরের পর 18 নম্বর সেক্টরে আমি জনসংযোগ করতেছিলাম, এক আপা তিনি আসতেছিলেন, তিনি বলছেন তোমাকে আমি একটু দেখব। দেখার পরে তিনি বললেন যে তুমি হাদি হত্যার বিচারটা চাবা, মানে যে নির্বাচিত হলে হাদি হত্যার, আমি তোমার এলাকার ভোটার না কিন্তু আমি ভোটার পল্টনের, আমি হাদির জন্য ভোট চাইছি। এই যে একজন নারী যে হাদিকে সেভাবে মানে চিনে না বলতে আপনার পূর্ব পরিচিত নয়, কিন্তু হাদির সাথে সে নিজেকে কানেক্ট করছে। অর্থাৎ 71 সালে আমরা যখন সামাজিক সুবিচার চেয়েছি সেটা গত 54 বছর রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের সম্ভব হয় না, যার কারণে আমরা দেখেছি যে সেই কাঠামোর মধ্যে 17 বছর একটা ফ্যাসিবাদ ছিল। এখন বাংলাদেশের মানুষ যেটা চায় যে এই বিচারগুলো করতে হবে, একই সাথে 54 বছরের যে কাঠামোগত পরিবর্তন, মৌলিক পরিবর্তন দরকার, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ চায়। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। সেই পরিবর্তনটা কি আমরা আগে দেখেছি, এক ব্যক্তি এক দল, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল ক্ষমতা তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফলে এবার কিন্তু শুধুমাত্র জাতীয় নির্বাচন না, জাতীয় নির্বাচনের সাথে একটি গণভোটের নির্বাচন আছে যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করবে। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যদি হ্যাঁ জয় যুক্ত হয় তাহলে 54 বছরে আমরা দেখেছি যে যতগুলো সরকার আমাদের এখানে পরিচালনা করছে না কেন, তারা আমাদের মুক্তিযোদ্ধার আকাঙ্ক্ষার কথা বলেন কিংবা ইনসাফের বাংলাদেশ বলেন, একটাও কিন্তু প্রতিষ্ঠিত করতে হয় না। এখানে নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা হয় না, এখানে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হয় না, এখানে ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠা হয় না। সেই জায়গার থেকে আমাদের বিচার, মৌলিক সংস্কার এবং একই সাথে আরেকটা বিষয় হচ্ছে এই নির্বাচন জাতি হিসাবে আত্মমর্যাদার সাথে আমাদের আত্মপরিচয় ঠিক রাখার একটা নির্বাচন। কারণ 7 সাল থেকে শুরু করে 24-এ যে নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে সরাসরি ভারত নগ্ন হস্তক্ষেপ করেছে। ফলে আমরা নিজেরা আত্মনিয়ন্ত্রিত জাতি হিসাবে যে একটা নির্বাচন নিজেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে করতে পারি এবং সেখানে কেউ কোনো ধরনের বল প্রয়োগ করবে না, কোনো ধরনের হত্যার রাজনীতি করবে না, সহিংসতা করবে না, সেই জায়গাটা যেন প্রতিষ্ঠিত হয়, সেটার জন্য কিন্তু এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। ফলে আমাদের পরবর্তী সময় কি সেই জায়গাটা প্রতিষ্ঠিত হয়নি না, এখনো পর্যন্ত কিন্তু সহিংসতার জায়গাটা আমরা দেখিনি। 54 বছর আপনি যদি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের 1400-র অধিক শহীদ হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি, মানে এখানে একটা পরিসংখ্যান বললে খুব হয়তো জাহাঙ্গীর ভাই হয়তো একটু মাইন্ড করতে পারেন, তারপরে আমি বলি, সেটি হচ্ছে যে 28শে অক্টোবর যখন এক দফা ঘোষণা হয়েছিল, জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন, এই 28শে অক্টোবরের এক দফার যেদিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই পর্যন্ত এই আন্দোলনে বিএনপির 28 জন নেতাকর্মী মারা গেছেন, তার ভিতরে একজন সাংবাদিকও মারা গেছেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে গত 1.5 বছরে প্রায় 150-র অধিক মানুষ মারা গেছেন। তাহলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিএনপি সরাসরি ঘোষণা দিয়ে লড়াইয়ে যে পরিমাণ লোক তাদের মারা গিয়েছে, শহীদ হয়েছেন, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে নিজেদের অন্তকন্দলের কারণে কিন্তু আরও বেশি মারা গেছে। ফলে সহিংসতার কিন্তু দুইটা পার্ট থাকে, একটা তার অভ্যন্তরীণ সহিংসতা, আরেকটা হচ্ছে প্রতিপক্ষের সাথে সহিংসতা। সেই জায়গাটা কিন্তু মানুষ কিন্তু কিছুটা হলেও ভয় এবং আতঙ্ক শঙ্কা বিরাজ করেছে, যেটা আমাদের গতকালকেও শেরপুরে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে যে সরাসরি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত মানুষ শঙ্কা প্রকাশ করছে। ফলে মানুষ বলছে যে আমরা নতুন চাই, পরিবর্তন চাই, মানুষের অধিকার চাই। এই তিনটা জায়গায় আমাদের। আবিদ, আপনাকে ধন্যবাদ। আমি জাহাঙ্গীর হোসেনের কাছে যেতে চাই। আপনার প্রতিপক্ষ প্রার্থী যিনি আরিফুল ইসলাম আদিব কিছুটা উষ্মা প্রকাশ করলেন যে 24 পরবর্তী বাংলাদেশে কিছু ডেটাও তিনি দিলেন, আপনি আসলে কিভাবে অ্যাড্রেস করবেন? ধন্যবাদ। আদিব যে কথাটা বলেছে আমি সেটা প্রথমেই বলতে চাই যে 28শে অক্টোবরের পরে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে মোকাবেলা করেছি এবং পরবর্তীতে আজিব যে কথা হলো যে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, 5ই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছে আপনি যদি সেটা পরিসংখ্যানে যান তাহলে আপনার বুঝতে হবে যে এই যে 5ই আগস্ট নিয়ে অনেক শঙ্কা ছিল, অনেকেই অনেক কথা বলেছে। আমি যদি মনে করি, দেখেন 5ই আগস্টটার নিয়ন্ত্রণ কারা করেছে, নিয়ন্ত্রণ বলতে আমি মিন করছি যে 5ই আগস্টে যে অনেক ধরনের ঘটনা ঘটার কথা ছিল সেই ঘটনাগুলো কেন ঘটেনি, সেটা হলো যখন আমরা আন্দোলন সংগ্রাম করি তখন কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতার কথা আপনারা শুনেছেন, এখানে মান্না ভাই আছেন, আদিবও আছেন, ওনারা জানে ব্যাপারগুলো, যে তোফায়েল আহমেদের মতো নেতা, পাশাপাশি কাদের সাহেবের মতো নেতারা ওনারা কিন্তু বলেছে যে যেই দিন এই দেশে পরিবর্তন হবে
সেই দিন মিনিমাম 5 লক্ষ লোক মারা যাবে, এরকম কথাগুলো আমরা শুনেছি। কিন্তু আপনি দেখেন 5ই আগস্টের পরে 5ই আগস্ট যখন সংগঠিত হলো, আমরা যখন গণতান্ত্রিকভাবে আমরা যখন বিজয় অর্জন করলাম, আমাদের গণতন্ত্র ফেরত পেলাম, আমরা ভোটাধিকার ফেরত পাওয়ার পর্যায়ে আসছি, তখন কিন্তু দেখেন একমাত্র বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তখন কিন্তু সারা বাংলাদেশ, তখন কিন্তু রাষ্ট্রে কোনো সরকার ছিল না, কোনো সরকার না থাকার পরেও বিএনপি একটি বড় দল, সেখানে কিন্তু সেরকম কোনো সহিংসতা হয়নি, কার বাড়িতে ওরকম আগুন দেওয়া হয়নি, কার জমি কিছু দখল করা হয়নি, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবং আমি মনে করি সেটার সম্পূর্ণ ক্রেডিট বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের। কারণ এই যে দীর্ঘ 17টা বছর, হ্যাঁ সবাই মান্না ভাইরা এখানে ছিলেন, এখানে আদিবরা ছিলেন, সবাই ছিলেন, কিন্তু নির্যাতন নিপীড়নের ব্যাপারটা কাদের উপরে আসছে? অবশ্যই আমি মনে করি বিএনপি একটি বড় দল হিসাবে বিএনপির উপরে কিন্তু আসছে। জিয়া পরিবার উপর যে নির্যাতন নিপীড়ন আসছে, আমরা যে সেটাও মনে করি, তারপর আমি বলবো যে সেই নির্যাতনটা কিন্তু বিএনপির উপরে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার, তারা যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের নির্যাতন নিপীড়নের অবস্থা দেখলে আমরা কর্মী হিসেবে আমরা বুঝতে পারি আমাদের কী অবস্থা হয়েছে। তো সেই জায়গাটা থেকে কিন্তু একমাত্র জনাব তারেক রহমানের নির্দেশে সেই 5ই আগস্টের পরে সেরকম ম্যাচাকার কিছু হয় না, যেখানে রাষ্ট্রের 3 দিন কোনো সরকার ছিল না, কোনো আইন প্রশাসন সংস্থা ছিল না। তা আমি বলতে চাই, আদিব যে কথাটা বললো, পরিসংখ্যান যেটাই হোক, সেখানে হলো দেখেন হ্যাঁ কিছু ঘটনা ঘটেছে, ঘটনাটা আমি বলবো না, কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর সাথে কি বিএনপি জড়িত? অন্তর্কোন্দল যেটা বলছে যে চিটাগাং একটা আমাদের মিছিলে যে গুলি করেছে, আমাদের নেতা মারা গেছে, পরবর্তীতে দেখা গেল সেটা কাদের লোক, সাংবাদিক কর্মীরা, আপনারা সেটা দেখেছেন। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে যেটার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত ছিল না। হয়তো সেখানে দু একজন বিএনপি নেতাকর্মী নিহত হয়েছে বিভিন্ন। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে ফেসিবাদের বড় একটা অংশ পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের ম্যাক্সিমাম যারা মাঠ পর্যায়ে যারা এই কাজগুলো করতো, যারা সন্ত্রাসী করতো, যারা মানুষ হত্যা করেছে, যারা এই সমস্ত ঘটনাগুলোর সাথে জড়িত, তারা কিন্তু এখনও মাঠে আছে, তখনও ছিল, এখনও মাঠে আছে। তাদের যোগসাদেশে এই ধরনের ঘটনা ঘটেছে, যে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ আমরা দেখেছি। তো সেখানে বিএনপির অন্তর্কোন্দলের কোনো ব্যাপার ছিল না, সেটা ছিল যে অতীতে যারা যে সুবিধাভোগী ছিল, সেই সুবিধাভোগী লোকগুলো হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে, আমি স্পেসিফিক কাউকে দোষারোপ করতে চাচ্ছি না, কারণ আমি একটা ভালো পরিবেশ, সেই পরিবেশটা রক্ষার জন্য আমি সেই কথাগুলো বলবো না, কিন্তু পরিবেশটা আমি রক্ষা করতে চাই। এবং আমরা নিজেদের যে আমাদের নিজেদের ভিতরে যে ভালো একটা সুসম্পর্ক আছে, একটা সহ অবস্থান আছে, সেই সহ অবস্থানের কারণে আমি হয়তো অনেকগুলো কথাই বলতে চাচ্ছি না বা বলবো না, কিন্তু আমি মনে করি এই দেশের মানুষ, এই দেশের আপনারা সাংবাদিক, এই দেশের যারা সাধারণ মানুষ, তারা জানে যে কাদের কারণে কি কি ঘটনা ঘটেছে। আমি সেই জন্য বলবো যে আমাদের অন্তর্দ্বন্দ্বের কারণে নয়, কিন্তু আমাদের বিএনপি পরিবারের মানুষ যে নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই অনুযায়ী তারা রিয়াকশন করতো, তাহলে বাংলাদেশে অনেক ঘটনাই ঘটতো। সেখান থেকে আমরা জাতিকে রক্ষা করেছি তারেক রহমানের ডাকে। অভিভাবকের ভূমিকা পালন করেছেন আপনি, বলতে চাচ্ছেন। আমি মান্না ভাইয়ের কাছে যাব। মান্না ভাই, আপনার দুজন অনুজ রাজনীতিকের কথা শুনলেন, আপনি কিভাবে সাম আপ করবেন? খুব অল্প কথায় বলবেন, তারপরে আমরা দর্শকদের বক্তব্য নিব। এখন যে ঘটনাটা নিয়ে আলোচনা হচ্ছে, এটার কথা যদি হয়, এটাকে কিন্তু যেরকম করে এখন জাহাঙ্গীর বললেন, এইভাবে ব্যাখ্যা করা যাবে না। আমি সকালে প্রথম আলো পড়লাম, মানে এতই একটা ছোট ঘটনা যে চেয়ারে কে কীরকম করে বসবে সেই নিয়ে মারামারি শুরু হয়েছে। এত বড় অভ্যুত্থানের পরে ধরেন দুটো বড় দল, পত্রিকা তো লিখেছেই বিএনপি এবং জামাতের মধ্যেই সংঘাতটা হয়েছে। এত ছোট বিষয় নিয়ে তারা এত বড় সংঘাতের মধ্যে জড়িয়ে পড়বেন, এটা প্রায় অবিশ্বাস্য। 2 নম্বর হচ্ছে যে পত্রিকায় এটাও লিখেছে যে এই ব্যক্তি যিনি মারা গেছেন, রেজাউল করিম বা কি সামথিং নাম, জামাতের নেতা, তিনি ছুরিকাঘাতে খুবই বেশি আহত হয়েছেন। তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, পথের মধ্যে তিনি মারা গেছে। এবং প্রথম আলোর লেখা হচ্ছে বিএনপির যিনি প্রার্থী ছিলেন, তার সমর্থক কর্মীদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। কত বড় দুঃখজনক ঘটনা, এটা ভেবে দেখেন। আমি প্রথমত যেরকম করে জাহাঙ্গীর বললেন, আমি তার এটা মানে করতে চাই, ওখানেও কিন্তু এই রকম একটা পরিচিতি সবার মতো ছিল। ক্যান্ডিডেটরা নিজেদের কথা বলছিলেন, আমরা তো এখানে অনেক চমৎকার পরিবেশে বলছি, এটা রাজধানী মহানগর, এখানে নিশ্চয়ই এবং অন্য জায়গাতে পরিবেশ থাকবে, কিন্তু ওই জায়গাতে পরিবেশ যে এতদূর লঙ্ঘিত হলো, তারপরে স্টেপটা কী? ওইখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন এইটা অর্গানাইজ করেছিলেন, যেমন আজকে আপনারা অর্গানাইজ করেছেন, বসবার কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই রেখেছেন, এইখানে এরা বসবেন, এখানে ওইখানে বসবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তো সবগুলো স্টিকার দেওয়া থাকে, কে কোথায় বসবে, নাম বলা থাকে। ওইখানে কি ছিল? আমার মনে হচ্ছে কোনো ব্যবস্থাপনার ঘাটতির কারণে হয়েছে, এবং ব্যবস্থাপনাটা আইন শৃঙ্খলা বাহিনী কি করছে সেটা আমরা দেখব। হ্যাঁ, সেটা আছে। পরের প্রশ্ন হচ্ছে, এই যে প্রথম আলো লেখলো যে বিএনপি কর্মী বা সমর্থকদের ছুরিকাঘাতে নিহত হয়েছে, এইটার সত্যায়ন দরকার।
সত্যি কি বিএনপি কর্মীরা করেছে? যদি করে তাহলে বিএনপির দায়িত্ব হচ্ছে তাদেরকে পানিশমেন্ট করতে হবে, আর যদি না হয় তাহলে ওই পত্রিকাকে বলতে হবে বা অ্যাডমিনিস্ট্রেশনকে বলতে হবে যে না, ঘটনাটা এইটা রয়েছে। আপনি তো নিষ্পত্তি করবেন, আপনি কোনো একটা বড় ধরনের সংঘাতকে বাড়তে দেবেন। অভিযোগ সেটা যদি অনুযোগের হয় তাহলে- মধ্যে আর কতদিন থাকবে জাতি, তাই হ্যাঁ, তো? তাহলে এইটার উপর একটা ইনভেস্টিগেশন হতে পারে। আমাদের দেশে কোনো তদন্ত ঠিকমতো হয় না, তার রিপোর্ট প্রকাশিত হয় না, তার বিচার হয় না। শুরুতেই যে কাণ্ডটা ঘটলো এটা এখনই বন্ধ করবার জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে, ওইখানে যারা যুক্ত ছিলেন তাদের কাছে, আর রাজনৈতিক দলগুলোর কাছে, এবং আপনাদের মান্না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কয়েকজন দর্শকদের কাছে একটু যেতে চাই। আমি প্রথমেই একজন নারী দর্শকের কাছে যাই। আপনি এই অঞ্চলের বাসিন্দা, এই সিটে বসাকে কেন্দ্র করে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনাদের এই অঞ্চলের সামগ্রিক পরিবেশ কেমন বোধ করছেন একজন ভোটার হিসেবে? আমি একজন ভোটার হিসেবে খুব বেশি নিরাপত্তা বোধ করছি না, কারণ আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের নারী কর্মীদেরকে বিএনপি কর্মীরা আক্রমণ করছে। তাছাড়া বিভিন্ন জায়গায় যেমন কিছুদিন আগেও জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি মার্কার আরিফুল ভাইকে আক্রমণ করা হয়েছিল খিলক্ষেতে। সব কিছু মিলে আসলে আমরা সাধারণ মানুষেরা নিরাপদ না। তাছাড়া বিভিন্ন জায়গায় যে আপনার বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলতেছে, জাহাঙ্গীর ভাইয়ের নাম নিয়েই চাঁদাবাজি চলতেছে। এই সব কিছুতে আমরা খুবই আতঙ্কিত যে ওনাকে আমরা এমপি বানালে আসলে আমাদের সামনে ভবিষ্যৎটা কেমন হবে। জি, আমি আরেকজন দর্শকদের কাছে যাই। আসবো আপনাদের কাছে, একটু সামনে দিয়ে শেষ করে আসি। একটু বলবেন দয়া করে, অল্প কথায়। মানে আপনার কোশ্চেনটা কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন, আপনারা যারা বিভিন্ন দল থেকে দাঁড়িয়েছেন এবং আপনারা এমপি হলে আমাদের এই বৃহত্তর উত্তরা 18 আসনের জন্যে যে ধরনের প্রবলেম আছে, বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি। তার ভিতর প্রথম একটা প্রবলেম, আমি একটা প্রবলেমের কথাই আপনাদেরকে বলবো, যে আমাদের তৃতীয় লিঙ্গর যে ভাই বোনেরা আছে, দিন দিন তারা খুবই অত্যাচার শুরু করছে বিভিন্ন পর্যায়ে। তৃতীয় লিঙ্গের সমস্যা সমাধানে সমস্যাটা আপনাদের কি করণীয় আছে এবং কি পরিকল্পনা আছে এটা একটু জানাবেন। আরেকটা বিষয় আমি বলতে চাই, স্পোর্টস বিষয়। আমাদের এই বৃহত্তর এই উত্তরায় কোনো ব্যাডমিন্টন একাডেমি নাই। একটা ব্যাডমিন্টন একাডেমি সরকারিভাবে করা যাবে কিনা এবং এটা আপনারা কতটুকু করতে পারবেন একটু এটা জানতে চাই। ধন্যবাদ। এই অঞ্চলের মধ্যে উত্তরখান দক্ষিণখানও পড়েছে, তো সেই অঞ্চলের বাসিন্দা কে আছেন? এই এলাকার বাস্তবতা উত্তরখানের দক্ষিণখানের বাস্তবতা এক না, তো সেই অঞ্চলের বাসিন্দা হিসেবে কি বলবেন? প্রার্থীদের কাছে কি চাচ্ছেন আসলে? আসলে আমাদের রেল লাইনের এই পাশের পরিস্থিতি আর রেল লাইনের ওই পাশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। স্পেসিফিক করেন। আচ্ছা, স্পেসিফিকভাবে বলতে চাই, যেহেতু আমাদের প্রার্থীরা ফ্যাসিস্ট আমলের কথা বলেছে, স্বৈরাচারের কথা বলেছে। আমি যেহেতু জাহাঙ্গীর ভাই মজলুম জননেতা, প্রায় 350-র অধিক মামলা আছে ওনার নামে, ওনাকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের উত্তরখানে আপনাদের বিএনপির যুগ্ম আহ্বায়কের উপস্থিতিতে বলা হচ্ছে, আপনার ভোট চাওয়ার সময় বলা হচ্ছে যে জাহাঙ্গীর ভাইকে ভোট দিলে আমাদের ছেলেরা, ছাত্রলীগ যারা পালায়ে গেছে তারা ফেরত আসতে পারবে এবং আওয়ামী লীগ দাঁড়াতে পারবে। এই বিষয়ে আপনার পদক্ষেপ কি, এটা একটু ক্লিয়ার করবেন। এবং গণভোটে নায়ের পক্ষে তারা ক্যাম্পেইন করছে। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদের বক্তব্য শুনলাম। জাহাঙ্গীর ভাই, আপনি এই অঞ্চলের বাসিন্দা, আমার চেয়ে নিশ্চয়ই আপনি আরও ভালো বুঝতে পেরেছেন, একটু উত্তর দিবেন দয়া করে। ধন্যবাদ। আমার এক বোন, উনি বললেন যে নারী কর্মীদের উপরে হামলা করা হচ্ছে। এটা গতকালকে আমার সাথে আদিবের একটা প্রোগ্রাম ছিল, আদিব এই কথা বলেছে। তা আমি অ্যাকচুয়ালি ওইভাবে আমি জানি না কারা এই কাজটা করছে, কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে জামাত না, এখানে নারীরা ভোটার। সেই ভোটার, জামাতেরও ভোটার আছে, এখানে বিএনপির ভোটার আছে, এখানে মান্না ভাইয়েরও ভোটার আছে, এখানে সবারই ভোটার আছে। আমরা কোনো ভোটারদেরকে নিরুৎসাহিত করব না, আমরা কোনো ভোটারদেরকে মিনিমাম কোনোভাবে নির্যাতন নিপীড়ন করব না বা করাবো না, বা যারা করে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব, সে যেই দলেরই হোক। সেটা বিএনপিও যদি হয় বিএনপির, এনসিবির হলে এনসিবি, মান্না ভাইয়ের দলের হলে মান্না, অন্য কোনো দলের হলো অন্য কোনো দলে। কারণ
প্রতিটা ভোটারকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। অতীত দিনে মানুষ কিন্তু এই সমস্ত কারণে ভোট কেন্দ্রে যায় নাই। এখন আমি স্পেসিফিক সেই জায়গাটা পাইনি, কারা করছে কি করেছে। বোনকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিজেও ওগুলো খেয়াল রাখবেন, যে যেখানে এগুলো অ্যাড্রেস করব। আমরা একটা কথা মনে রাখবেন যে চিলে কান নিয়ে গেছে, আমরা চিলের পিছিয়ে না দৌড়ে আমরা কানটা ধরে দেখব যে আসলে ঘটনাটা কতটুকু ঘটেছে, কতটুকু বাস্তবতার ভিত্তিতে ঘটেছে, আসলে ঘটনা ঘটেছে কিনা। এখন কিন্তু ফেক যুগ চলছে, এখন আমরা মিডিয়ার যুগ চলছে। যখন যে কোনোভাবে একটা লিখে দিলাম আমরা সেটা নিয়ে নাচানাচি করি, সেটা নিয়ে আমরা লাফালাফি করি। কিন্তু খেয়াল রাখতে হবে অথেন্টিক কোনো নিউজ যদি থাকে অবশ্যই সেটা ব্যবস্থা আপনি জনসম্পদে নিয়ে আসতে হবে। ডুমনির যে ঘটনাটা, আদিবের সাথে আমার কথা হয়েছে, যখন ঘটনা ঘটেছে আমি সাংবাদিকের মাধ্যমে শুনেছি। গতকালকে আদিবের সাথে আমার যে প্রোগ্রামটা হয়েছে সেখানে আদিব কিন্তু বলেছে যে ওই প্রোগ্রামটা একটা মাদ্রাসার প্রোগ্রাম ছিল, যে দিদার, সেখানে দিদার ছিল চিফ গেস্ট। সেই চিফ গেস্ট থাকা অবস্থায় আদিব বলল আমি যখন সেখান দিয়ে হেঁটে যাই, আমি একজন প্রার্থী হিসাবে আমি সেখানে যেতে চেয়েছি। এই জায়গায় আমিও হলে আমিও যেতাম, আমিও বিভিন্ন জায়গায় যাই। আবার পাশাপাশি সে প্রথম যখন চলে গিয়েছে সে সেখানে ঢোকেনি। পরবর্তীতে যখন সে আসতেছিল তখন তার কর্মীরা বলেছে ভাই চলেন আমরা এখানে যখন একত্রে কিছু নেতাকর্মী আছে বা ভোটাররা আছে আমরা কথা বলে যাই। তারপরে সে সেখানে গিয়েছে এবং সে বলেছে যে সেখানে চিফ গেস্ট ছিল দিদা। তা আমার কথাটা হলো অবশ্যই একজন প্রার্থী হিসেবে সেখানে যেতে পারে, কোনো যাক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু একজন প্রার্থীর সামনে সে যদি উদ্যত্ত আচরণ করে থাকে, কে দিদার মোল্লা, আমি কিন্তু সেই জন্য সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি কোনো ন্যায় অন্যায় দেখিনি, কে ন্যায় করেছে কে অন্যায় করেছে। আমার বক্তব্য হলো একজন প্রার্থীর সম্মানার্থে আমি সাথে সাথে তার বিরুদ্ধে তাকে শোকজ করেছি এবং 24 ঘন্টা না যেতে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি, তাকে বহিষ্কার করা হয়েছে। তাই আমার কথাটা হলো যে এই ধরনের ঘটনা ঘটবে কেন, সেই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে কখনো না ঘটে সেই জন্য আমি অ্যালার্ট আছি এবং আমি সেভাবে কাজ করে যাচ্ছি। আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আরেকটা আমি ওটা উত্তর দিব। এবং আরেকটা ব্যাপার হলো যে আমি কিন্তু আদিবকে সবসময় আমার নিজের কানেকশানে রাখার চেষ্টা করছি, যে একটা ঘটনা ঘটছে, এটা যদি আমাদের কোনো লোক যদি অপরাধী হয়, আমাদের কোনো কর্মী যদি অপরাধী হয়, অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। প্রতিটা মুহূর্তে আদিবের সাথে আমার কথা হয়েছে, তা আদিব নিজেও সেটা স্বীকার করেছে। চাঁদাবাজি, আমার বোন খুব সুন্দরভাবে বলেছে। আমি জানি না এখানে যদি হয়তো আপনি জানেনও না, আপনার নাম দিয়ে বলতেছি, আমি জানি না আমার বোন কোথা থেকে শুনেছে, বা আমার বোন যদি ইন্টেনশনালি কোনো কিছু মিন করতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি 40 বছর যাবত রাজনীতি করি। যখন 23 বছর বয়স, মান্না ভাই যেমন ডাকসুর বিপি ছিল, আমি 23 বছর বয়সে তেজগাঁওয়ের ছাত্রদলের ছাত্র সংসদের বিপি ছিলাম। তখন বয়স 23 বছর বয়স ছিল, মানুষ অনেক ছোট ছিলাম। এখন 57 বছর বয়স। এই 40 বছর রাজনীতিতে কেউ কোনোদিন বলতে পারবে না জাহাঙ্গীর কোনো অপকর্মের সাথে জড়িত ছিল, জাহাঙ্গীর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, জাহাঙ্গীরের কোনো নেতাকর্মী কোনো অপরাধমূলক কর্মকাণ্ড। হ্যাঁ, বিএনপি একটা বড় দল, এখানে অনেক ধরনের কর্মী আছে, অনেক ধরনের কর্মী অপরাধ সংগঠিত করতে পারে, কিন্তু অপরাধ যদি সংগঠিত করে আমার কাছে কখনো সে প্রশ্রয় পায়নি। আর নামে আমি এসএম জাহাঙ্গীর এই অঞ্চলে 30 বছর যাবত রাজনীতি করি। সেই করোনাকালীন থেকে শুরু করে প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের সাথে কাজ করেছি। এখন আমার নামটা যেহেতু আছে, মান্না ভাইয়ের নামটা যেহেতু আছে, আদিবের নামটা যেহেতু আছে, কোনো কারণে যদি কেউ কোনো জায়গায় একটা অপকর্মে বলে আমি আদিবের লোক, আমি মান্না ভাইয়ের লোক, আমি এসএম জাহাঙ্গীরের লোক, এটাকে আমার মনে হয় যাচাই বাছাই করে তার ব্যাপারে কথা বলা উচিত। আমি নিজে যখন 5ই আগস্টের পরে আমি জেলখানা থেকে বেরিয়েছি, তখন সাথে সাথে আপনি এখন যান একজন সাংবাদিক পাঠান, আমার ঘরের দরজায় লেখা আছে একদিনের জন্য যে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে গিয়েছেন সেই লোকটা আমার এই রুমে ঢুকবেন না, আমার বাড়িতে আসবেন না, আমি আমার বাসায় লিখে রেখেছি। আর আমার যে সহযোদ্ধা যে বক্তব্যটা দিলেন যে আপনার এক জয়েন্ট কনভেনারের সামনে বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমি বা এই অঞ্চলে যত আওয়ামী লীগ আছে এই ঢাকা 18-তে প্রতিটা আওয়ামী লীগের নেতার নামে আমি নিজে মামলা করেছি। বেগম খালেদা জিয়া যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখন রাজলক্ষ্মীতে বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছিল, তখন সেই মামলাটা আমি নিজে বাদী হয়ে করেছি। এমন কোনো আওয়ামী লীগের নেতা নাই যে যাদের নামে আমি মামলা করিনি। আমার লাইফে কেউ দেখাইতে পারবে না, বলতে পারবে না কোনোদিন কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে আমার সখ্যতা ছিল, বা টেলিফোনে একদিন হাই হেল হয়েছে। অনেক নির্যাতন সহ্য করেছি। 329টা মামলা আপনি বললেন, 2.5 বছর জেল খেটেছি, 2টা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর, কিন্তু কোনোদিন আওয়ামী লীগের সাথে আপোষ করিনি এবং মৃত্যুর আগ পর্যন্ত এই ফেসিবাদীর সাথে, এই আধিপত্যবাদীর সাথে কোনো আপোষ করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আমার একটা বক্তব্য, সেটা হলো এই 17 বছর সমাজে মানুষ যারা ভালো মানুষ ছিলেন, যারা ভালো, বাধ্য হয়ে দেখা গেলো একটা বিয়ের অনুষ্ঠানে গেছে, মান্না ভাই একটা বিয়ের অনুষ্ঠানে গেছে, মান্না ভাইয়ের সাথে একটা আওয়ামী লীগের হয়তো একটা ছবি আসছে, তার মানে কি মান্না ভাই আওয়ামী লীগ করেছে? আদিবের সাথে আদিব একটা বিয়ের অনুষ্ঠানে গেছে, আদিবের সাথে ছবি আছে, তার মানে কি আওয়ামী লীগ? আমার বক্তব্য ছিল যারা ভালো
তারা ভালো মানুষ হিসেবে সমাজে তারা থাকবে। এই 5ই আগস্টের পরবর্তীকে তারা ধারণ করে, তারা রাজনীতি করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা অপরাধী, রাষ্ট্রে আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি অনুরোধ রেখে আমি শেষ করব, সেটা হলো যে কোনো কারণে কোনোভাবে আমার নামে যদি কোনো রকম কোনো কিছু শুনেন, দয়া করে আমাকে জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে জানান। আমি কোনোভাবে কোনো অপরাধমূলক কাণ্ডের সাথে জড়িত না, ছিলাম না, কোনোদিন থাকবে না, আমার কোনো নেতাকর্মী থাকবে না ইনশাল্লাহ, এটা হলফ করে বলতে পারি। 40 বছর রাজনীতি, এই কোনো একটা কারণে চাঁদাবাজি বা কোনো আমরা রাজনীতিকে দেশের জন্য জাহাঙ্গীর ভাই, একজন দর্শক প্রশ্ন করেছেন, জুলাই জাতীয় সনদে বিএনপি স্বাক্ষর করেছে, বিএনপির ভোটারদের কাছে বিএনপির অবস্থান কি? বিএনপি হা ভোটের পক্ষে। কালকেও আমি আদিবের সাথে আমার কথা হয়েছে, আদিবার আমি অনেকটাই ঘনিষ্ঠভাবে কাজ করতেছি। আদিব গতকালকে আমার সাথে একটা শোতে বলেছে আমি নিজে গিয়ে ভোট চাচ্ছি। হ্যাঁ, এটা আমরা যে আমি গিয়ে বলি না যে আপনি হাতে ভোট দেন, দানের শীষ পরে বলি না, আমি গিয়ে আগে প্রথম বলি আপনি দানের শীষে ভোট দিবেন এবং হাতে ভোট দিবেন। এবং কোনো বোন যদি প্রশ্ন করে, কোনো একজন দিনমজুর যদি প্রশ্ন করে ভাই হাতে ভোটটা আমরা কেন দিব বা হার ভোটটা কি কারণে আসছে, তখন আমি তাকে ব্যাখ্যা করি। বাট আমি অবশ্যই হার ভোট চাই, আমার পার্টির স্ট্যান্ড আমি আমি জি, ধন্যবাদ আপনাকে। আমরা মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই। সবার বক্তব্য শুনলেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে বাংলাদেশের অন্য আসনের যে উত্তপ্ত অবস্থা, এই আসনের অবস্থা অনেকটা আশাব্যঞ্জক বলা চলে, মানে সবাই একসাথে আছে, সহানুভূতি পরিবেশ। মানে একটা মজার ঘটনা কি জানেন, আমার কিন্তু জন্ম, বেড়ে ওঠা, বড় হওয়া আওয়ামী লীগের মধ্যে। আমি তো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলাম। আওয়ামী লীগের প্রচুর বন্ধুবান্ধব আমার সাথে আছে। আমি এরকম কৃতিত্ব দাবি করে কোথাও বক্তৃতা করি না। আওয়ামী লীগের এত আপব্রিঙ্গিংয়ের পরেও একটা পর্যায়ে যখন আমার মনে হয়েছে যে দলটা ঠিক পথে যাচ্ছে না, দল থেকে চলে এসেছি। তার ফলে যা যা হয়েছে, আমার উপর যা হয়েছে সেটা তো দেখেছেন। কিন্তু এইটা এখন সম্ভবত অস্বীকার করা যাবে না, আওয়ামী লীগের এই বিরাট ভোট ব্যাংকে নিয়ে রাজনীতি হবে। এটা জাতীয় পার্টি যখন হয়েছিল এরকম, তখন এরকম হয়েছিল। যদি এরকম হয় তাহলে সেটা সৎ, সুষ্ঠুভাবে করা উচিত। পথ একটাই, যারা অপরাধ করেছে তাদের কোনো ক্ষমা হবে না। যারা অন্যায় স্বীকার করবে, ভুল বুঝবে, অনুতপ্ত হবে, ভালো রাজনীতিতে যদি ফিরে আসতে চায়, যেরকম করে প্রায় সবাই বলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সেটা তাদের ব্যাপার থাক। এর বেশি চর্চা আমাদের মধ্যে করতে গেলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বেশি হবে। এই কারণে আমি খুব খুশি হচ্ছি কি এই পরিবেশটা খুব চমৎকার। বিশেষ করে জাহাঙ্গীর যেরকম, মানে এই ক্রেডিট আপনার পাশের দুই প্রার্থীকে দিতে হবে। হ্যাঁ, এই ক্রেডিট আপনার পাশের দুজন প্রার্থীকে দিতে হবে। না, দুজনের কথা পরে বলি। জাহাঙ্গীর যেরকম করে এখন বললেন, তাতে উনি একদম খুব স্পষ্ট করে বলেছেন। আমার অভিজ্ঞতা কি জানেন, আমি তো প্রথম বলেছিলাম যে আমি এখানে ক্যান্ডিডেট হয়েছিলাম বাই ডিফল্ট। তারপরে এই এলাকার কত লোক যে আমার সাথে যোগাযোগ করেছে এবং তারা একটাই বলেছে, চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেতে আমরা আপনাকে চাই বলেছে। এখন আমি চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারবো কীরকম করে? আমি মনে করি সারা বাংলাদেশে চাঁদা চলে, একটা ড্রেন খুলে দেওয়ার জন্য পর্যন্ত চাঁদা চাই। দেশে এইরকম একটা কালচার ওভার দ্য ইয়ার্স, বয়স জুড়ে বছরের পর বছর হয়েছে। এইটা বন্ধ করতে হবে। আমি খুব স্পষ্ট বলতে চাই যে আমি আওয়ামী লীগের খুব ভালো জায়গায় ছিলাম, চলে এসেছি। তারপরে একেবারে হাঁটি পা খালি হাত পাড়িয়ে চলছি। এখন মোটামুটি উঠে দাঁড়িয়েছি। ওই জায়গা কখনো কম্প্রোমাইজ করবো না যে ধান্দাবাজি, চাঁদাবাজি, মামলাবাজি, গায়ের জোরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, ওর কাছে মাথা নত কখনো করি নাই, কখনো করবো না। নির্বাচিত হই এখানে যেখানে যেভাবে, ওই আদর্শের দিকে লক্ষ্য রেখেই লড়াই করব। এটা সবারই করা উচিত। আমি এটা শুধু জাহাঙ্গীরকে বলছি সেরকম কিছু না, আমি তার পুরো দলকে বলছি। আমরা তো একসাথে ছিলাম, এখনও দলে নাই আছি জানি না, এটা একটা মাঝামাঝি অবস্থা। আবার আদিবকে চিনি আমি, তারাও যে সংগ্রাম করেছে সেই সংগ্রামের প্রতি আমার বিরাট রেসপেক্ট আছে। আমি মনে করি অনেক বড় জিনিস এখানে গড়ে তোলা সম্ভব। এই এলাকাতে যেটা আছে, যেরকম ধরেন উত্তরখান, দক্ষিণখান, বেশিরভাগ অংশ যেন গ্রাম। ওই জায়গাতে রাস্তাগুলো খারাপ, যোগাযোগ নাই, ওইখানে গ্যাং, কিশোর গ্যাং আছে, ওই জায়গাতে মাদক আছে, ওই জায়গাতে সব ধরনের অপবাদ, এই ধরনের চর্চা হয়। বন্ধ করতে হবে এগুলো। এবং বন্ধ করবার জন্যে যিনি প্রতিনিধি হবেন তিনি একেবারে নির্মোহ, নির্ভেজাল মানুষ হতে হবে। তা যদি না হয় তাহলে কিন্তু এই জিনিস কখনো জয়লাভ করতে পারবে না। মানে হয় আপনাকে ধন্যবাদ।
আমি একটা লাইন বলে শেষ করি, আজকের যে নির্বাচন সেই নির্বাচনটা কেবলমাত্র ক্ষমতা বদলের নির্বাচন নয়, ঠিক। এই নির্বাচনটা সামগ্রিকভাবে এই গুণগত মান পরিবর্তনের নির্বাচন। এরকম করে না নিতে পারলে আমরা বাংলাদেশ সামনে যেতে পারবো না। রাইট। জি মান্না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরিফুল ইসলাম আদিব, আমাদের হাতে সময় একদম কম, আপনি কিভাবে শেষ করবেন আজকের প্রোগ্রাম? সবার বক্তব্য আপনি শুনেছেন। আমি শেষ করব, এক ভাই একটা প্রশ্ন করছে, বলেছেন উদ্যোগ নেওয়ার জন্য, বিশেষ করে এখানে একাডেমি নাই, একটি বিশেষ করে ব্যাডমিন্টন একাডেমি নাই, এবং ইনি এটির মাধ্যমে যেটি বুঝিয়েছেন যে এখানকার শিশু কিশোরদের বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক একটা উদ্যোগ গ্রহণ করা। তা আমি যেটা বলবো যে এখানে আমাদের সামনে যে নির্বাচনটা শুধুমাত্র কিন্তু এটি একটি জাতীয় নির্বাচন, একই সাথে গণভোট, ফলে আমাদের টোটালি যে নির্বাচনী ক্যাম্পেইনগুলো, সেই ক্যাম্পেইনগুলোতে আমরা একই সাথে আমাদের মার্কার পাশাপাশি গণভোটের একই লিফলেট আমরা করতেছি। আবার এই জায়গার থেকে আমরা যেটা বলবো যে আমাদের এখানে স্লোগানই দিয়েছি এভাবে যে দূষণ, দুর্নীতি, চাঁদাবাজি দূর হোক, মানবিক ও ইনসাফের নগরী প্রতিষ্ঠিত হোক। সেই জায়গাটা থেকে যে 3 শব্দে কিন্তু সব কিছু চলে আসছে। দূষণ হচ্ছে এখানে নদী খাল দখল করে দূষণ করা হচ্ছে, দুর্নীতির কারণে হচ্ছে আমাদের এখানে নাগরিক সমস্যাগুলো ব্যাহত হচ্ছে, এবং চাঁদাবাজি হচ্ছে দূর হোক। চাঁদাবাজির সাথে রাজনৈতিক একটা বড় সম্পর্ক আছে, এটার সাথে যানজটের সম্পর্ক আছে, এটার সাথে কিশোর গ্যাংয়ের সম্পর্ক আছে। কারণ আপনি কিশোর গ্যাং যদি প্রতিপালন করেন তাহলে ওইটার মাধ্যমে চাঁদা আদায় করা যায়। আবার একই সাথে বিভিন্ন জায়গায় যেখানে ধরেন দোকান বসানো উচিত না, কিন্তু স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকানগুলো বসানো হয়, যাতে যখন কর্মসূচি হবে ওই দোকানে যারা কর্মচারী থাকে কিংবা থাকে তাদেরকে প্রোগ্রামে নিয়ে আসতে পারে, আবার তাদের কাছ থেকে একটা অর্থের অংশ, ব্যবসার লভ্যাংশ সে নিয়ে যেতে পারে। অর্থাৎ নিজের একটা পাওয়ারফুল পলিটিক্স করার জন্য কর্মী বাহিনীকে পালার একটা সংস্কৃতি আছে। আর ভাই আরেকটা বিষয় বলবো যে ইনসাফের নগরী এই কারণে যে একই ঢাকা 18 আসন, উত্তরা বলতে আমাদের সামনে যে চকচকে ইমেজ, সেটা আসলে চকচকে না। উত্তরখান দক্ষিণখানবাসীর অবহেলিত স্বাস্থ্যসেবা, শিক্ষামান, এখানে গার্মেন্টস শ্রমিকরা অনেক বড় অংশ বসবাস করে, যাদের সন্তানদেরকে আসলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের অভাবে স্বাস্থ্য শিক্ষা ঘাটতি থাকে, ফলে সেই জায়গাটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ একটি বিষয় যেটি বলবো যে ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সুরক্ষা। চাঁদাবাজি শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ নিলে হবে না, এটার স্থানীয় যারা গণ্যমান্য নাগরিক আছে তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে, যার মাধ্যমে মূলত এই সামাজিক সমস্যাটা করতে পারবো। আর এখানকার একটি গভর্নেন্সের জন্য যে এমপিরা চাইলে সব কিছু পারবে না, কারণ এটা পুরো 14টি যে ওয়ার্ড এটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত, ফলে ঢাকা 18 আসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে ইন্টিগ্রেটেড গভর্নেন্স, সমন্বিত একটা শাসন ব্যবস্থা, যেটার সাথে সবগুলো কর্তৃপক্ষের সাথে সম্মিলিতভাবে মূলত একটি নিরাপদ, বাসযোগ্য, পরিকল্পিত এবং ইনসাফের নগরী প্রতিষ্ঠিত। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই 5 সেকেন্ডে একটা বাক্য বলতে পারবেন? একটা হলো যে আদিব যেটা বলেছে ঠিকই যথার্থ বলেছে যে এখানে আমাদের সিটি কর্পোরেশনগুলো যে হয়েছে 18তে, কিন্তু তারা কিন্তু সিটি কর্পোরেশন সেবাটা পাচ্ছে না। আমরা যদি প্রতিটা সংস্থার সাথে সমন্বয় করে সেই সেবার মানটা বাড়াতে পারি, তাহলে আমাদের সমস্যা কিছুটা দূরীভূত হবে, মানুষ স্বস্তিতে থাকবে, মানুষ শান্তিতে থাকবে। এটাই আমি যোগ করলাম যে আমাদেরকে সেই জায়গায় অ্যাড্রেস করতে হবে, প্রতিটা সেবামূলক সংস্থার সাথে একত্রিত হয়ে আমাদের জনগণের চাহিদা অনুযায়ী আমাদের সেই সেবাটা ব্যবস্থা করতে হবে, তাহলে জনগণ কিছু পাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, এই ছিল আজকের চ্যানেল 24 নিয়মিত আয়োজন এর মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। আপনাদের সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি রাজধানীর উত্তরার ঢাকা 18 সংসদীয় আসন থেকে।